আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ফারাক্কা বাঁধের গেট খোলায় বন্যার ঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা। প্রিয় দর্শক, আপনারা জানেন ভারতের বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হওয়ায় সেই পানির চাপ সামলাতে আজ সোমবার ফারাক্কার বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। এর ফলে বন্যার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। ফারাক্কা বাঁধ ভারতের গঙ্গা নদীর উপর নির্মিত। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ এবং মালদহ জেলায় অবস্থিত। আর গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে ফারাক্কার চড়া গঙ্গা তথা পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকবে এবং তা পদ্মার তীরবর্তী অঞ্চলকে প্লাবিত করবে। ফারাক্কার ছেড়ে দেওয়া পানি পদ্মার তীরে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ এবং চাঁদপুরে বন্যার সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, এর আগে ভারত ডম্বুর গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে বন্যায় প্লাবিত হয়েছে। এবারে জানাবো পানির প্রচণ্ড চাপে বাঁধ ভেঙে মুসাপুরে আতঙ্ক সৃষ্টি। বন্যার পানি তীব্র চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ক্লোজার স্লুইস গেট ভেঙে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে বলে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন। জানাবো আমি কিছু করিনি, যা করার সাহারা খাতুন করেছেন। সম্পদ অর্জনের বিষয়ে নতুন তথ্য দিয়ে ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, তার কোনো সম্পদ অবৈধভাবে অর্জন নয়। আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, যা করার তিনিই করেছেন। জানিয়ে দেব দাবি দাওয়া এতদিন কোথায় ছিল। সম্প্রতি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আপনাদের দাবি দাওয়া এতদিন কোথায় ছিল? আগে কেন এগুলো নিয়ে কথা বলেননি? 15.5 বছর ধৈর্য ধরেছেন, আরও কিছুদিন ধৈর্য ধরুন। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহকে দেখতে গিয়ে এসব কথা বলেন। জানিয়ে দেব আওয়ামী লীগ নেতা গোলাপ 7 দিনের এবং সাংবাদিক রূপা ও শাকিল 5 দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবরে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপার 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব 20 আসরে ভারতের বিপক্ষে ট্রাইব্রেকারে জয় পেয়েছে বাংলাদেশ। নেপালের মাটিতে ভারতের বিপক্ষে এ জয়ে ফাইনালে উঠে গেছে লাল সবুজের যুবা প্রতিনিধিরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ফারাক্কা বাঁধের গেট খোলায় বন্যার ঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা। ভারতের বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হওয়ায় সেই পানির চাপ সামলাতে আজ সোমবার ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে দেশটি। এর ফলে বন্যার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। ফারাক্কার বাঁধের মোট গেট 109টি। এগুলো খোলার বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর খবরে বলা হয়, ফারাক্কার বাঁধ প্রকল্পের পানি বিপদসীমা অতিক্রম করায় পানি ছাড়ার পরিমাণ বাড়ছে। গঙ্গার পানির স্তর বৃদ্ধি হতেই বাঁধটি থেকে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। ফারাক্কার বাঁধ গঙ্গা নদীর উপর নির্মিত। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ এবং মালদহ জেলায় অবস্থিত। আবার গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে ফারাক্কার চড়া গঙ্গা তথা পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকবে এবং তা পদ্মার তীরবর্তী অঞ্চলকে প্লাবিত করবে। ফারাক্কা ছেড়ে দেওয়া পানি পদ্মা তীরের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও চাঁদপুরের বন্যা সৃষ্টি হতে পারে। উল্লেখ্য, এর আগে ভারতের ডম্বুর এবং জগলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে বন্যা হয়েছে। পানির চাপে বাঁধ ভেঙে মুসাপুরে আতঙ্ক। বন্যার পানি তীব্র চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ক্লোজার সুইচ গেট ভেঙে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল 9:30টায় এ ঘটনা ঘটে বলে নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্যার পানির তীব্র চাপ সহ্য করতে না পেরে মুসাপুর ক্লোজারে 23 ভেল্ট রেগুলার ভেঙে গেছে। এতে কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী ও দাঙ্গনভূঞা সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, প্রবল পানির চাপে রেগুলেটর দেবে গিয়ে
মুসাফর ক্লোজার সুইচ গেট ভেঙে গেছে। ভাটার সময় বন্যার পানি নামলেও জোয়ারের সময় এখন লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। বিষয়টি নিয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম কাজ করছে। আমি কিছু করিনি, যা করার সাহারা খাতুন করেছে টুকু। সম্পদ অর্জনের বিষয়ে নতুন তথ্য দিয়েছে ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তার কোনো সম্পদ অবৈধভাবে অর্জন নয় বলে তিনি জানিয়েছেন ডিবি কর্মকর্তাদের। শামসুল হক টুকুর কাছে প্রশ্ন ছিল, আপনি বাম রাজনৈতিকের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন, পরে আপনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বৈষম্যের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন কিভাবে? জবাবে টুকু বলেন, আমার কোনো অবৈধ সম্পদ নেই, আমার বাবার ব্যবসা ছিল, আমার যা সম্পদ সবই ওই ব্যবসার মাধ্যমে অর্জিত। তিনি বলেন, আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, যা করার তিনিই করেছেন। তখন ডিবি কর্মকর্তারা বলেন, সাহারা খাতুনের তেমন কোনো লোকজন ছিল না, তখন যা লুটপাট হয়েছে তা আপনার লোকজনই করেছে, আপনার অজান্তে কিছু হয়নি। এর আগে রিমান্ডে সাবেক ডেপুটি স্পিকার টুকুকে প্রশ্ন করা হয়, আপনারা কেন টাকার বিনিময়ে পুলিশ নিয়োগ দিলেন? জবাবে তিনি বলেন, টাকার বিনিময়ে পুলিশে নিয়োগের বিষয়টি আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম। ডিবি কর্মকর্তা টুকুকে সুনির্দিষ্টভাবে বলেন, আপনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন আপনার ভাই এবং আপনার ছেলে সরাসরি টাকা নিয়েছে, অন্য একজন ব্যক্তির কাছ থেকে আপনি নিজে সরাসরি টাকা নিয়েছেন। অভিযোগ অস্বীকার করে সাবেক এই মন্ত্রী বলেন, আমি সবসময় আল্লাহর কাছে চেয়েছি আমি যেন সংসদে যেতে পারি। আমার বয়স যখন 25 তখন থেকেই এটা চাচ্ছিলাম, কিন্তু 60 বছর বয়সে আল্লাহ কবুল করেছেন। আমি মন্ত্রিত্ব চাইনি। জামায়াতে তৎকালীন আমির মতিউর রহমান নিজামীকে হারানোর কারণে 2009 সালে শেখ হাসিনা নিজেই আমাকে মন্ত্রী হওয়ার অফার দিয়েছিলেন। এই মুহূর্তে যারা ডিবি হেফাজতে রিমান্ডে আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এছাড়াও আরও বেশ কয়েকজন। দাবি দেওয়া এতদিন কোথায় ছিল? প্রশ্ন জামায়াতের আমিরের। সম্প্রতি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আপনাদের দাবি দেওয়া এতদিন কোথায় ছিল? আগে কেন এগুলি নিয়ে কথা বলেনি? 15.5 বছর ধৈর্য ধরেছেন, আরও কিছুদিন ধৈর্য ধরুন। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, 1 মাসও হয়নি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, দেশকে গোছাতে দিন, আপনারা সহায়তা করুন। সচিবালয় রোববারের ঘটনার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, আনসার সদস্যরা গায়ের জোরে সচিবালয়ে ঢুকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তাদের শান্ত করবার চেষ্টা করেন, কিন্তু বিরোধীরা তারা হাসনাত আবদুল্লাহকে মারধর করেন। এক পর্যায়ে ছাত্র জনতা তাদের প্রতিরোধ করে। আমরা হাসনাত আবদুল্লাহকে দেখতে এসেছিলাম, তার জন্য দোয়া করছি যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন। যদি পরবর্তী সময়ে এমন কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে জামায়াতের ভূমিকা কি থাকবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটলে আমরা জামায়াতে ইসলামী হিসেবে আসব না, সাধারণ জনগণ হয়ে আসব। আমরা একা আসব না, আমরা ছাত্রদের সঙ্গে নিয়ে সহযোদ্ধা হয়ে আসব। আমরা আল্লাহর কাছে দোয়া করি এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। জামায়াতের আমির বলেন, যারা সম্মুখ সারিতে থেকে স্বৈরাচারী সরকারকে হটিয়েছে তাদের গায়ে আনসার সদস্যরা হাত তুলেছেন। আমরা আপনাদের দাবি দেওয়ার পক্ষে আছি, কিন্তু আপনাদের সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আর এ ধরনের গণবিপ্লবকে ব্যর্থ এবং বিফল করবার জন্য যে কোনো দিক থেকে যারাই আসুক তাদের প্রতিহত করতে সবাইকে সোচ্চার ও জাগ্রত থাকতে হবে। কেউ অপতৎপরতা চালালে যেন থামিয়ে দেওয়া যায়। রাষ্ট্রের একটা বাহিনীর কতিপয় দুর্বৃত্তের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে হাসপাতালে দেখতে যান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্যসহ আরও বেশ কয়েকজন।